প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। নরসিংদী সরকারি কলেজ কর্তৃক অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি যেহেতু ডিসেম্বর মাস এবং ডিসেম্বর মাস আমাদের বিজয় মাস, আমি প্রথমে তোমাদেরকে বিজয় শুভেচ্ছা জানিয়ে আমার অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করছি। কারণ আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস, যেটা হচ্ছে পাকিস্তান আমল, অর্থাৎ পাকিস্তান আমলে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের ইতিহাসটা কেমন ছিল। এবং আজকের টপিকস 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন। কারণ আমাদের যে বিজয় এবং স্বাধীনতা সেটা একদিন আসেনি, সেটার জন্য বিভিন্ন ত্যাগ প্রতিজ্ঞা এবং আমাদের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা সেই বিজয়টা অর্জন করেছি। 1971 সালে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস হলেও আমাদের এই বিজয়টা অর্জন করতে গিয়ে আমাদের বিভিন্ন ত্যাগ স্বীকার করতে হয়েছে, বিভিন্ন ধাপে ধাপে আমাদের অধিকার জন্য লড়াই করতে হয়েছে। সেই অধিকারের লড়াই সেই আমাদের যে জিনিসটা বলবো ব্যালট বিপ্লব, সেটাই হচ্ছে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন। 1947 সালে ভারত বিভক্ত হয়, অর্থাৎ ভারত উপমহাদেশ বিভক্ত দুটা স্বাধীন দেশের জন্ম হয়। একটা হচ্ছে ভারত আর অন্যটি হচ্ছে পাকিস্তান। যেহেতু ধর্মের ভিত্তিতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই ভারত বিভক্ত হয়, সেজন্য পূর্ব বাংলাদেশের জনগণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে আমরা কিন্তু স্বাভাবিকভাবে পাকিস্তানের অধীনে পড়ে যাই এবং এটা নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান। তোমাদের গত ক্লাসে আমরা ভাষা আন্দোলন নিয়ে কথা বলেছিলাম, আর ভাষা আন্দোলনটা ছিল পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলন এবং জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম পদক্ষেপ। কারণ পাকিস্তান রাষ্ট্রের জন্ম হওয়ার পর থেকে এবং বাংলাদেশ যখন পাকিস্তান অধীনে ছিল তখন থেকেই পাকিস্তানিরা বাঙালিদের উপর শোষণ এবং নির্যাতন শুরু করে, এবং শোষণ এবং নির্যাতনের প্রথম যেটা ছিল সেটা ভাষার উপর তারা আঘাত এনেছিল। যেটা উর্দুকে তারা আমাদের মাতৃভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আসলে বাঙালি জনগণ সেটা কোনোভাবে মেনে নেয়নি। সেজন্য আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছি। তারপরে পরবর্তীতে যেটা হয় একটা দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হয় রাজনৈতিক দল এবং সে রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচন বিজয়ের মধ্য দিয়ে। কারণ জনগণের যারা আশা আকাঙ্ক্ষা গুলা সরকারের কাছে তুলে ধরবে তারাই বিভিন্ন রাজনৈতিক দল থাকেন। আর এই তখনকার সময়ে যেটা সবচেয়ে বেশি শক্তিশালী এবং প্রভাবশালী রাজনৈতিক দল ছিল সেটা মুসলিম লীগ ছিল, যেটা পাকিস্তানে। কিন্তু তারা কোনোভাবেই বাঙালিদের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া পূরণ করেনি। তারা শুধু তাদের পশ্চিম পাকিস্তানের স্বার্থটাই বেশি দেখেছিল। আর সেজন্যই বাঙালি জনগণ বাঙালি একটা শরিক দল গঠন করে এই মুসলিম লীগের বিরুদ্ধে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আর সেই নির্বাচনটাই ছিল 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, যেটাকে বলা হয়ে থাকে একেবারে জনগণের অংশগ্রহণের মাধ্যমে ব্যালট বিপ্লব। এখন নির্বাচনের পটভূমিটা কি ছিল? তো আমরা জানি 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে। কারণ ভারত শাসন আইনে উল্লেখ করা ছিল যে 5 বছর অবিভক্ত বাংলার যখন ভারত শাসন আইন হয় সেটা 1940 সালে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু 1946 সালে যদিও নির্বাচন হয়েছিল, তো ভারত স্বাধীনতা আইন অনুসারে এই নির্বাচনে যারা বিজয়ী যারা প্রাদেশিক আইন পরিষদের যারা সদস্য ছিল তারাই পরবর্তীতে যখন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়, এই পাকিস্তানের পূর্ব পাকিস্তানের হয়ে যায় প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে গণ্য হয়। কিন্তু সেই নিয়ম অনুসারে প্রত্যেক 5 বছর নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। তখন দেখা যায় স্বাভাবিকভাবে যখন 1940 সালের পর 5 বছর পূর্ণ হওয়ার পর 1952 সালে প্রাদেশিক নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ঠিক এই মধ্যে দেখা যায় তখন পূর্ব বাংলার টাঙ্গাইলে একটা উপনির্বাচন হয়। এই উপনির্বাচনে মুসলিম লীগের যিনি নেতা ছিলেন তিনি পূর্ব বাংলার পুরোপুরি টাঙ্গাইল উপনির্বাচনে তিনি একেবারে হেরে যাওয়ার কারণে দেখা যায় তখন মুসলিম লীগ সরকারের মধ্যে একটা নির্বাচন ভীতি চলে আসে। কারণ তারা ভয় পেয়েছিল যে তারা যদি পরপর নির্বাচন দেওয়ার পর
আর হচ্ছে নির্বাচনে জয়লাভ না করতে পারে, সেই জন্যই হচ্ছে তারা নির্বাচন দিতে আসলে গড়িমসি করছে, যেটাকে বলা হয়ে থাকে। তো তারপরে দেখা যায় যে ঠিক ওই সময় আরো হচ্ছে পশ্চিম পাকিস্তান অন্যান্য অঞ্চলে নির্বাচন অনুষ্ঠিত হলো, যে উপনির্বাচন গুলা, কিন্তু হচ্ছে পূর্ব বাংলায় প্রায় 34টা আসন ছিল, যে আসনে হচ্ছে কোনো প্রকারের হচ্ছে উপনির্বাচন তো মনে হয়নি। তো এর ফলে দেখা যায় যে আস্তে আস্তে এখনকার যে জনগণ আছে তাদের মাঝেও কিন্তু একটা সচেতনতা তৈরি হতে থাকে, আচ্ছা আসলে কেন এখানকার নির্বাচন হচ্ছে না, কেন এখানকার নির্বাচন দেওয়া হচ্ছে না। ঠিক সেই সময় দেখা যায় গণপরিষদে হচ্ছে 1953 সাল 9 মার্চ একটা আইন পাশ করা হয়, যেটার নাম ছিল হচ্ছে দ্য ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর যেটার মাধ্যমে হচ্ছে পরবর্তীতে হচ্ছে বলা হয়ে থাকে যে এই যে গণপরিষদের মেয়াদ 5 বছর ছিল, সেটা আরো 1 বছর বৃদ্ধি করা হয়। এবং 1 বছর বৃদ্ধির ফলে এর ফলে যেটা হয়, এখানকার হচ্ছে মুসলিম লীগরা যেটা হয় সেটা এখানকে ষড়যন্ত্র, বিভিন্ন হচ্ছে রাজনৈতিক তালভানা, এগুলো আসলে তারা চালিয়ে যেতে থাকে। কারণ তারা ভয় পেয়ে গিয়েছিল, কারণ টাঙ্গাইলের উপনির্বাচনের মাধ্যমে যখন তারা পুরোপুরি পরাজিত হয়েছিল, তখন তাদের মাঝে আসলে একটা নির্বাচন ভীতি চলে আসলো। তারা ভয় পেয়েছিল যে হয়তো পরবর্তীতে হচ্ছে তারা কোনোভাবেই নির্বাচনে জয়লাভ করতে পারবে না। কিন্তু হচ্ছে দেখা যায় পূর্ব বাংলার যে জনগণ আছেন, মানে আগেই বলেছি, তারা হচ্ছে নির্বাচনের দাবি জানায়, এবং সেই দাবির ভিত্তিতেই হচ্ছে 1954 7 মার্চ প্রাদেশিক নির্বাচনে একটা দিন ধার্য করা হয়। সেই দিনের উপর ভিত্তি করে হচ্ছে মানে 1935 সালে যে ভারত শাসন আইন আছে সেটা অনেকটা সংশোধন করা হয়, এবং সংশোধন করার ভিত্তিতে 1954 সালে প্রাদেশিক নির্বাচন করা হয়। আসলে এখানে যুক্তফ্রন্ট নির্বাচন বলা হয়েছে এই কারণে, যেটা আমি তোমাদের একটু পরে বলবো, কারণ আমি একটা পয়েন্ট লিখেছি নির্বাচনে অংশগ্রহণকারী দল এবং জোট। কারণ যুক্ত ফ্রন্ট বলা হয়েছে এই জন্য যে এখানে অনেকগুলো দল একসাথে হয়ে একটা শরিক দল বা জোট গঠন করা হয়েছিল, আর সেই জন্য এটাকেই হচ্ছে যুক্ত ফ্রন্ট হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। তো এই যে নির্বাচন দেওয়ার ঘোষণা তারিখ কিন্তু হয়ে যায় 1954 সালে 8 মার্চ। আর তখন একেবারে যে সংশোধন করার ফলে যে জিনিসটা আসে সেটা ছিল হচ্ছে যে প্রত্যেক নাগরিকের মানে হচ্ছে বয়স 21 বছর নির্ধারণ করা হয়, এবং প্রত্যক্ষ ভোটাধিকার ভিত্তিতে হচ্ছে নির্বাচন অনুষ্ঠিতের কথা বলা হয়। তো এভাবেই হচ্ছে 1954 সালের নির্বাচন অনেকটা আস্তে আস্তে এগোতে থাকে। এখন হচ্ছে যেটা আসবে যে 54 সাল নির্বাচনে রাজনৈতিক দলগুলা কারা ছিল, জোটগুলা। তো এখানে যে জিনিসটা হয় যে পূর্ব বাংলার ছাত্র সমাজ এবং যারা প্রগতিশীল রাজনীতিবিদ ছিল, তারা আসলে হচ্ছে তখনকার নির্বাচনে ক্ষমতাসীন যারা মুসলিম লীগ যে দলটা ছিল, এই দলটাকে মোকাবেলা করার জন্য তারা চিন্তা করে যে আমাদের কি হইতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং হচ্ছে একটা জোট গঠন করতে হবে। আর সেই মানে মুসলিম লীগকেই হচ্ছে তারা পরাজিত করার জন্যই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা জোট গঠন করে, বা যেটা হচ্ছে যুক্ত ফ্রন্ট, আর যেটা গঠিত হয়েছিল 1953 সালের 4ই ডিসেম্বর যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল। এবং এই যুক্ত ফ্রন্টের যে 4টা গুরুত্বপূর্ণ দল ছিল, সেই দলগুলো হচ্ছে এখানে আছে আওয়ামী মুসলিম লীগ, যেটার প্রতিষ্ঠাতা ছিল হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী। তারপরে আছে নেজামে ইসলাম দল, সেটা হচ্ছে প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা আতাউর আলী। তারপরে হচ্ছে 3 নম্বর যে দলটা ছিল কৃষক শ্রমিক পার্টি, যেটা আমরা মানে যেটার প্রতিষ্ঠাতা হচ্ছে শেরে বাংলা কে ফজলুল হক। এবং 4 নম্বর যে যুক্ত ফ্রন্টের 4 নম্বর যে দলটা ছিল সেটা ছিল হচ্ছে গণতন্ত্রী দল, এবং যেটার হচ্ছে প্রতিষ্ঠাতা ছিল হাজী দানেশ। তো এরা হচ্ছে মিলে এই 4টা দল, এই 4টা দল মিলে হচ্ছে মূলত যুক্ত ফ্রন্ট গঠন করা হয়েছিল। এবং যুক্ত ফ্রন্ট মনে রাখতে হবে যে যুক্ত ফ্রন্টের প্রতিদ্বন্দ্বী যে দলটা ছিল সেটা হচ্ছে বেসিক্যালি মুসলিম লীগ ছিল। কারণ তখনকার সময়, সেই সময় হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে এটা পলিটিক্যাল পার্টি ছিল হচ্ছে মুসলিম লীগ। কারণ মুসলিম লীগের বিভিন্ন যারা নেতৃবৃন্দ ছিল, ক্ষমতাসীন নেতা যারা ছিল, তারাই মেনলি হচ্ছে পাকিস্তান এবং হচ্ছে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড এবং হচ্ছে তারা রাজনৈতিক কর্মকাণ্ড হচ্ছে সম্পাদন করতে, এবং তারাই হচ্ছে বিভিন্ন কিছু জনগণের আশা আকাঙ্ক্ষার এবং তারাই হচ্ছে তুলে ধরতো। কিন্তু তারা আসলে পূর্ব যে একটা পাকিস্তান আছে, যেটা বর্তমানে বাংলাদেশ, সেই ব্যাপারে তারা একেবারে আসলে ভুলেই গিয়েছিল। কারণ তাদের ওই স্বার্থ তাদের কখনোই তারা চিন্তাই করতো না যে পূর্ব পাকিস্তানের উন্নয়ন করতে হবে। কারণ আমরা পরের ক্লাসে আসলে তোমাদের সাথে আলোচনা করবো যে আমাদের যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে বৈষম্যটা, সেটা যদি আলোচনা করি তাহলে তোমরা বুঝতে পারবে। কিন্তু এখন আসা যায় হচ্ছে নির্বাচনে, এই যে যুক্ত ফ্রন্ট দল গঠন করা হয়ে গেছে, কিন্তু
যুক্তফ্রন্ট দল গঠন করার ফলে তারা কি করলো, তারা হচ্ছে যেহেতু নির্বাচন করতেই হবে এবং হচ্ছে নির্বাচনে কি লাগে, নির্বাচনে একটা নির্বাচন ইস্তেহার এবং নির্বাচনের প্রতীক লাগে। তো এই যুক্তফ্রন্টের নির্বাচনের প্রতীকটা ছিল হচ্ছে নৌকা। নৌকা প্রতীক নিয়ে তারা হচ্ছেন নির্বাচনে অংশগ্রহণ করে। এবং মুসলিম লীগের যে প্রতীকটা ছিল সেটা ছিল, মুসলিম লীগের প্রতীকটা ছিল হ্যারিকেন ছিল নির্বাচন প্রতীক হিসেবে তারা আসে। এবং এর ফলে হচ্ছে দেখা যায় এই যে একদিকে হচ্ছে মুসলিম লীগ, অন্যদিকে হচ্ছে যুক্তফ্রন্ট, এই দুইটা প্রতিদ্বন্দ্বী দল কিন্তু 1954 সালের নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল ছিল। মানে এই দুটা দলের মধ্যেই হচ্ছে বেসিক্যালি যে নির্বাচনটা হয়েছিল পূর্ব পাকিস্তানে। তো নির্বাচনের আসলে নির্বাচন ইশতেহার গুলা কি ছিল, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলই জনগণের কাছে তাদেরকে হচ্ছে প্রতিষ্ঠিত করার জন্য, তাদেরকে হচ্ছে বিজয়ী করার জন্য কতগুলা এজেন্ডা তুলে ধরে, বা হচ্ছে যেগুলো তারা বলে যে আমরা যদি এই যে যদি ক্ষমতায় আসতে পারি তাহলে হয়তো আমরা এই এই জিনিসগুলো হচ্ছে কি করব, জনগণের এই চাওয়া পাওয়াটা পূরণ করব। আর ঠিক সেই সময় হচ্ছে যে সকল মানে রাজনৈতিক দল, মানে যে যুক্তফ্রন্ট যেটা গঠন করা হয়েছিল, তারা কিন্তু কয়েকটা নির্বাচন ইশতেহার তুলে ধরে, যেটা হচ্ছে 21 দফা ছিল। 21 দফা ছিল তাদের প্রথম যে দফাটা ছিল সেটা হচ্ছে, কারণ ভাষাকে কেন্দ্র করে কিন্তু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মাঝে প্রথম একটা সংগ্রাম যেটাকে বলি, যেটা হচ্ছে শুরু হয়ে গিয়েছিল। কারণ আমরা পশ্চিম পাকিস্তানি জনগণ কিন্তু বুঝতে পেরেছিলাম, সরি পূর্ব পাকিস্তান জনগণ তো অলরেডি বুঝে গিয়েছিল যে পশ্চিম পাকিস্তানের আমাদের আশা আকাঙ্ক্ষা ওরকম ভাবে কি করবে না, পূরণ করবে না। আর সেজন্যই হচ্ছে তারা ভাষাকে নিয়ে প্রথমে হচ্ছে ষড়যন্ত্র শুরু করেছিল। আর তাই যুক্তফ্রন্ট নির্বাচনের প্রথম যে ইশতেহারটা সেটা ছিল, সেটা হচ্ছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা, পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা, যেটা হচ্ছে নির্বাচনের প্রথম ইশতেহার ছিল। তারপরে যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে দেখা যায় যে ক্ষতিপূরণ ছাড়া, মানে জমিদার যারা ছিল এবং জমির যে সকল মালিক ছিল সেগুলা তারা কি করবে, কোনো প্রকার কোনো ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, মানে কৃষকদের কাছ থেকে, মানে ক্ষতিপূরণ ছাড়াই কি করবে সেগুলো হচ্ছে তাদের সৎ উচ্ছেদ করতে হবে। তারপর 3 নাম্বার যেটা ছিল যে পাট শিল্পকে জাতীয়করণ করতে হবে। 4 নাম্বার যেটা ছিল মানে সমবায়, মানে কৃষি ব্যবস্থা প্রবর্তন করতে হবে। তাছাড়া হচ্ছে যেগুলা ছিল যে হস্তশিল্প এবং কুটির শিল্পের উন্নয়ন করতে হবে। তারপরে 6 নাম্বার যেটা ছিল সেটা ছিল যে শিল্প কারখানার যে শ্রমিক যারা আছে, মানে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তারপর লবণ শিল্পের কারখানা প্রতিষ্ঠা করতে হবে। তারপর আরো যেগুলো ইশতেহার ছিল, যেমন বন্যা হওয়ার পর এবং হচ্ছে দুর্ভিক্ষের হচ্ছে যে খাল খনন করা এবং সেচ ব্যবস্থা করতে হবে। আর তাছাড়া আছে যেমন পশ্চিম পাকিস্তানে সে তখন বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠলো, পূর্ব পাকিস্তানে কিন্তু ওরকম কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। সেই জন্য হচ্ছে বিভিন্ন পূর্ব পাকিস্তানে বিভিন্ন শিল্প কারখানা গড়ে তুলতে হবে। তারপরে হচ্ছে অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা। তারপরে হচ্ছে যেমন ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন প্রদান করা। তারপরে শাসন ব্যবস্থার যে ব্যয় আছে সেটা অনেকটা হ্রাস করা। আর আরো যে বিভিন্ন সকল মানে যে জিনিসগুলো ছিল, যে 21শে ফেব্রুয়ারি যারা নিহত হয়েছিল তাদের স্মরণে হচ্ছে শহীদ মিনার নির্মাণ করা এবং 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস এবং সরকারি ছুটির দিন ধার্য করা। এইগুলা হচ্ছে এগুলারই ভিত্তিতে মেনলি হচ্ছে এই নির্বাচনে এই ইশতেহারগুলাই যুক্তফ্রন্ট জনগণের কাছে তুলে ধরে। যদিও এখানে একেবারে হচ্ছে যে যেগুলা বলা হয় যে আপামর যেগুলা, যে মানুষের একেবারে একেবারে কোনো, এখানে যে জিনিসগুলা ছিল যে বৈপ্লবিক কোনো বিষয় ছিল না, কারণ মিলিয়ে এখানে যে বিষয়গুলো ছিল সে বিষয়গুলো ছিল হচ্ছে এখানকার যে আপামর জনগণ আছেন এই জনগণের দাবি দেওয়াটাই হচ্ছে তুলে ধরা হয়েছিল এই 1954 সাল যুক্তফ্রন্ট নির্বাচন ইশতেহার হিসেবে যুক্তফ্রন্টের। তো এর ফলে দেখা যায় যে জিনিসগুলো হয়েছিল এখানে অনেক কিছুই হয়েছিল, কারণ এর ফলে সুস্থ এবং পরিচ্ছন্ন একটা রাজনৈতিক পরিবেশ আর হচ্ছে তৈরি হয়েছিল, যেটা প্রতিশ্রুতি কি করেছিল ওই দলগুলা দিয়েছিল জনগণের কাছে। তো এভাবেই হচ্ছে যুক্তফ্রন্ট সাধারণ মানুষের তাদের কি করে, সাধারণ মানুষ কিন্তু ওইগুলা গ্রহণ করেছিল, কারণ এখানে ভাষার কথা বলা হয়েছে, শিল্পের কথা বলা হয়েছে, কৃষি, তারপরে হচ্ছে যে বিভিন্ন শিক্ষা, অবৈতনিক শিক্ষা,
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, এই যে বিভিন্ন শিল্প কারখানার প্রতিষ্ঠার কথা, শ্রমিকদের কথা, এইগুলার কথা কিন্তু 1954 সালে যুক্তফ্রন্ট দলটা তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল, যার ফলে এইগুলাই হচ্ছে সাধারণ মানুষের দাবি হিসেবে এখানে তুলে ধরা, দাবি হিসেবে মনে করেছিল। আর এভাবেই তারা হচ্ছে তাদের নির্বাচনী প্রচার চালিয়ে যেতে থাকে। অপর দিকে যেটা ছিল, যুক্তফ্রন্ট আসলে হচ্ছে এই দাবিগুলো যখন জনগণের কাছে তুলে ধরে, জনগণ অনেকটাই হচ্ছে এগুলা কি করেছে, গ্রহণ করেছিল। এর ফলে এদের গ্রহণযোগ্যতা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল। অপর দিকে হচ্ছে মুসলিম লীগ যেটা করেছিল, তারা চেয়েছিল হচ্ছে পাকিস্তানের যে ঐক্য, মানে তারা একটা পাকিস্তান ঐক্য চেয়েছিল এবং হচ্ছে সংহতি, তাদের সংহতি রক্ষা। তারপরে তারা যেহেতু বেসিক্যালি ইসলামের উপর ভিত্তি করে হচ্ছে ভারত বিভক্ত হয়েছিল, তাই তারা ইসলামটাকেও তাদের ওইখানে ইসলাম রক্ষা ওইটাকেও তারা হচ্ছে ইস্তার হিসেবে নিয়েছিল। তাছাড়া হচ্ছে ভারতের মানে ভারত বিরোধিতা মনোভাব তাদের হচ্ছে নির্বাচনে ছিল। তো এভাবেই হচ্ছে মুসলিম লীগ তাদের এই সকল এজেন্ডা নিয়ে তারা কিন্তু নির্বাচনে এগোতে থাকে। আর নির্বাচনের দিন ধার্য করা হয়েছিল 1954 সালের 8ই মার্চ, যুক্তফ্রন্ট নির্বাচন। তো যুক্তফ্রন্ট নির্বাচনের দিন যেহেতু 1954 সালে 8ই মার্চ ধার্য করা হয়, তো এর ফলে কিন্তু আস্তে আস্তে দুই দলই তেমন একটা হচ্ছে সময় পায়নি, কারণ যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল 1953 সালে 4 ডিসেম্বর। আর এদিকে নির্বাচন মাত্র 3 মাস এই দুই দল তাদের প্রচার প্রচারণা জনগণের কাছে তুলে ধরতে থাকে। এবং হচ্ছে এর ফলে দেখা যায় যে যেহেতু এখানে যে জিনিসগুলো আছে, যুক্তফ্রন্টের যে নেতাগুলো ছিল, যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিল, শেরে বাংলা একে ফজলুল হক ছিল, মনোয়ার আব্দুল হামিদ খান বাসানি ছিল শেরে বাংলা একে ফজলুল হক, এবং শেখ মুজিবুর রহমান, এই সকল নেতৃবৃন্দ কিন্তু হচ্ছে যুক্তফ্রন্টের মানে হচ্ছে অনুকূলে নির্বাচনের প্রচারণা চালাতে থাকে। কারণ সেই সময়ে এই যে নেতৃবৃন্দ তারা কিন্তু হচ্ছে খুবই মানে জনগণের সাথে তাদের যে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। আর এর ফলে হচ্ছে তারা কি করছে, তারা যে চিন্তা করে যে 7 বছর অর্থাৎ 1947 সালে যদিও পাকিস্তান স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু এই যে 7 বছর 1947 পর 1954 সাল পর্যন্ত, এই 7 বছর কিন্তু আসলে পূর্ব বাংলার জনগণের তেমন একটা হচ্ছে উন্নয়ন ঘটেনি, মানুষের আশা আকাঙ্ক্ষার তেমন একটা প্রতিফলন হয়নি। যার ফলেই হচ্ছে যেটাকে যে পাকিস্তানের প্রতি যেরকম মানে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য এবং শোষণমূলক কর্মকাণ্ডগুলো মানে কর্মকাণ্ড, এগুলাই কিন্তু প্রাধান্য পেয়েছিল। যে তারা কি কি কাজ করেছিল, যে ওই মানে বৈষম্যমূলক যে কাজগুলো, এর ফলে দেখা যায় এই নির্বাচন আসলে এগুলো থাকে। তো এই যে নির্বাচন অনুষ্ঠান যেহেতু পূর্ব নির্ধারিত ডেটে ছিল হচ্ছে নির্বাচনের 1954 সালে 8ই মার্চ, সেই পূর্ব নির্ধারিত তারিখই হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং এর ফলে যে জিনিসটা দেখা যায়, অর্থাৎ নির্বাচন যেহেতু প্রাদেশিক নির্বাচন হয়েছিল 1954 সালে, এই নির্বাচনটা হচ্ছে একদিনে হয় নাই, 8ই মার্চ থেকে 12ই মার্চ পর্যন্ত পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচন হয়। তো এই যে পূর্ব বাংলায় এটাই ছিল প্রথম অবাধ এবং হচ্ছে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন। যদিও নির্বাচনের যে তখনকার যে পত্র পত্রিকাগুলো আছে সেগুলা যে শতকরা যে হারটা দেখিয়েছিল, যে বলেছিল যে 37.19 ভাগ হচ্ছে ভোট তাদের ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করে, এবং হচ্ছে এভাবেই হচ্ছে নির্বাচনটা চালিয়ে যায়। তো নির্বাচনে আসলে আসন সংখ্যা কত ছিল, যদিও হচ্ছে নির্বাচনে আমি এখন লিখেছি 309টা আসন ছিল, মুসলিম আসন সংখ্যা ছিল 237টা, আর অমুসলিম আসন সংখ্যা ছিল হচ্ছে 72টি। এই আসন সংখ্যা ছিল মোট 309টি আসনের মধ্যে। তারপর যেহেতু নির্বাচনের একটা ফলাফল, এখন ফলাফল ঘোষণা করা হচ্ছে 15 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত বিভিন্ন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই যে দেখা যায় এই যে নির্বাচন, মুসলিম লীগের যে প্রতিদ্বন্দ্বী দল যুক্তফ্রন্ট, এই যুক্তফ্রন্টে কিন্তু মানে অভাবনীয় যে সাফল্য মানে হচ্ছে তারা কিন্তু সাফল্য লাভ করছে, অর্থাৎ তারাই কিন্তু হচ্ছে জয় লাভ করেছিল এই 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে। এই যে ফলাফল যদি আমি দেখি মানে এখানে হচ্ছে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখা যায় এখানে কিন্তু আসন সংখ্যা ছিল মুসলিম আসন সংখ্যা, অর্থাৎ এখানে 2টা আসন সংখ্যা ছিল, একটা মুসলিম আসন সংখ্যা, একটা অমুসলিমদের জন্য। তো মুসলমানদের আসন সংখ্যা ছিল হচ্ছে 237টা, যেখানে যুক্তফ্রন্ট একাই লাভ করেছিল 223টা।
তাছাড়া যে অন্যান্য যে দলগুলো আছে, যেমন মুসলিম লীগ পেয়েছিল মাত্র 10টা আসন, নির্দলীয় দল পেয়েছিল 3টি আসন এবং খেলাফতে রাব্বানি 1টা আসন। এই গেল হচ্ছে 237টা আসনের ভাগ। তারপরে যে অমুসলিম যে আসন সংখ্যা আছে, তার মাঝে হচ্ছে কংগ্রেস পেয়েছিল 24টি, তফসিলি ফেডারেশন 27টি, সংখ্যালঘু যুক্ত ফ্রন্ট পেয়েছিল 13টি, খ্রিস্টানরা পেয়েছিল 1টি, বৌদ্ধ সম্প্রদায় পেয়েছিল 2টি এবং কমিউনিস্ট পার্টিটা পেয়েছে 4টি এবং নির্দলীয় দল পেয়েছিল 1টি। এই হচ্ছে মূলত অমুসলমানদের নির্ধারিত 72টি আসন এবং সব মিলিয়ে 309টি আসন। তো এই যে দেখা যায় ফলাফল যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যাবে যে 1954 সালের নির্বাচনে হচ্ছে যুক্ত ফ্রন্ট বিপুলভাবে মানে হচ্ছে বিজয় লাভ করেছিল। কারণ তাদের হচ্ছে মূলত তারা 230টা আসন লাভ করেছিল এবং হচ্ছে মুসলিম লীগ যদিও এখানে 10টা আসনের কথা বলা হয়ে থাকে, পরবর্তীতে এখানকার এক দল হচ্ছে নির্দলীয় দল একটা হচ্ছে যুক্ত ফ্রন্টে এসে মানে চলে আসে। এর ফলে দেখা যায় যে ওদের আসন সংখ্যা হচ্ছে অনেকটা কমে যায়। তো এভাবেই হচ্ছে দেখা যায় যুক্ত ফ্রন্টের যে নির্বাচন যে দাঁড়ায় সেটা হচ্ছে যুক্ত ফ্রন্ট 10টি এবং যুক্ত ফ্রন্ট 230টি এবং মুসলিম লীগ হচ্ছে 10টা আসন লাভ করে। এই হচ্ছে ছিল তখনকার 1954 সালের যে প্রাদেশিক যে নির্বাচন ছিল পূর্ব বাংলায়, সেই পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনের ফলাফল। তো এভাবেই দেখা যায় এই যে ব্যালট বিপ্লব মানে জনগণের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটা আসলে ঘটেছিল। যদিও হচ্ছে এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, এই যে ব্যালট বিপ্লবটা ঘটেছিল 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে, এটা আসলে ওইরকম বেশি দিন আসলে হচ্ছে স্থায়ী না হলেও মানে মানুষের যে চাওয়া পাওয়া সেটা কিন্তু অনেকটা প্রতিফলিত হয়েছিল। কারণ মানুষ কিন্তু চেয়েছিল কি হোক, একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক। আর সেই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন জন্যই কিন্তু তারা হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করে আর তারা তাদের মানে হচ্ছে পছন্দের যে প্রার্থী যারা ছিল তাদেরকে কিন্তু কি করে জয়ী করে তোলে। তো এই যে মানুষ কিন্তু মানে পূর্ব বাংলার যে জনগণ তারা কিন্তু তাদের প্রতি যে বৈষম্য এবং হচ্ছে বিভিন্ন নির্যাতন করা হয়ে গেছে, যে পাকিস্তান সরকার পশ্চিম পাকিস্তানের যে সকল হচ্ছে মুসলিমের যে সরকার ছিল তারা তারা কিন্তু হচ্ছে সেটা বুঝতে পেরেছিল এবং সেটারই জবাব কিন্তু তারা দিয়েছিল তাদের এই 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনের মাধ্যমে। এবং এই ফ্রন্টে তারা যুক্তফ্রন্টকে হচ্ছে বিজয়ী করেছিল এবং যুক্তফ্রন্ট সরকার হচ্ছে তারা তাদের দল গঠন করেছিল। যদিও হচ্ছে এই নির্বাচন মানে এই যে তাদের দল এটা হচ্ছে শুধু বেশি দিন স্থায়ী হয় নাই, মাত্র হচ্ছে এই বছরই তাদের 30শে মে হচ্ছে অনেকটা যুক্তফ্রন্টের যে মন্ত্রিসভাটা সেটা হচ্ছে অনেকটা বাতিল হয়ে গেছিল। তো সেই বিষয়টা আসলে পরে আলোচনায় করব। এখন হচ্ছে তোমাদের সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা আসলে এই যে নির্বাচন এবং নির্বাচন যেহেতু অনুষ্ঠিত হয়ে গেছে, মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন যেহেতু হয়ে গেছে, সেটার আসলে কি ধরনের ফলাফল মানে ফলাফল তো আমরা দেখলাম, এটা আসলে কি ধরনের গুরুত্ব ছিল এবং তাৎপর্যটাই আসলে কি ছিল 1954 সালে। কারণ 7 বছর ধরে কিন্তু আমরা মানে যারা পূর্ব মানে বাংলাদেশ জনগণ আমরা আছি তারা কিন্তু 7 বছর হয়ে গিয়েছিল সেই সময় যে আমরা পাকিস্তানের অধীনে আছি। কিন্তু পাকিস্তান অধীনে থেকে আসলে আমরা কি পেয়েছিলাম, আমরা আমাদের কি কি আশা আকাঙ্ক্ষা পূরণ করা হয়েছিল সেই জিনিসগুলোই কিন্তু ফুটে উঠেছিল এই 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে। কারণ এখানে যদি আমি হচ্ছে গুরুত্বের কথা তাৎপর্যের কথা বলি, সেটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটা ছিল একটা শাসক গোষ্ঠী, কারণ আমি আগেও বলেছি কারণ তখনকার যে শাসক গোষ্ঠীটা ছিল সেটা ছিল মুসলিম লীগ ছিল। এই যে মুসলিম লীগ বা শাসক গোষ্ঠী সেটা তার মানে এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে পুরো বাংলার জনগণের মানে আপামর জনসাধারণের সেটা হচ্ছে একটা গোপন ব্যালট বিপ্লব ছিল। তাই এর গুরুত্ব এবং তাৎপর্য অনেক ছিল। যেমন প্রথম যদি আমি বলতে চাই সেটা ছিল কারণ এটাই প্রথম মানে এটাই হচ্ছে প্রথম নির্বাচন যুক্তফ্রন্ট নির্বাচন যেটা হচ্ছে জনগণ কি করেছিল, জনগণ হচ্ছে পূর্ব বাংলার আঞ্চলিক মানে যেটা করেছিল যে তাদের মাঝে হচ্ছে প্রাপ্তবয়স্কদের ভোটের ভিত্তিতে এটা হচ্ছে প্রথম অবাধ নির্বাচন ছিল এই যুক্তফ্রন্ট নির্বাচনটা। এটা এই যুক্তফ্রন্ট নির্বাচনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 2 নম্বর গুরুত্ব যদি বলি, এটা ছিল মানে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা। কারণ
এই নির্বাচনের মাধ্যমে বিভিন্ন দলগুলো একসাথে হয়েছিল, শরিক দল গঠন করেছিল। কারণ এখানে আমি দলগুলোর কিছু লিখেছি, আওয়ামী মুসলিম লীগ, যেটা হচ্ছে 1949 সালে গঠন করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে হচ্ছে সেটা থেকে মানে মুসলিম শব্দটা বাদ দিয়ে কিন্তু আওয়ামী লীগ গঠিত হয়ে গিয়েছিল। মানে আওয়ামী লীগ, এই যে রাজনৈতিক দলগুলোর মাঝে কি সচেতনতা মানে তৈরি হয়েছে, তাদের মাঝে অনেকটা রাজনৈতিক ঐক্য এবং সম্প্রীতিবোধের জন্ম দেয়। কারণ আমি তোমাদের যদি হচ্ছে তোমরা বুঝতে পারো যে রাজনৈতিক দলের আসলে কি গুরুত্ব, তাহলে তোমরা বুঝবে যে এই দলগুলা কেন গঠন করা হচ্ছে, কেন হচ্ছে রাজনৈতিক দল গঠন করা হয়। কারণ রাজনৈতিক দলগুলাই হচ্ছে একটা জনগণ, কিন্তু সবাই কিন্তু সরকারের কাছে দাবি দাওয়া পেশ করতে পারে না, সেজন্য কিন্তু একটা নেতা বা নেতৃত্বের প্রয়োজন হয়। আর রাজনৈতিক দল গঠন করা হয় ওই নেতৃত্বের মাধ্যমে করা হচ্ছে, যিনি একটা মানে দলের নেতা হিসেবে থাকবেন এবং যিনি হচ্ছে কি করবেন, জনগণের বিভিন্ন দাবি দেওয়া চাওয়া এবং সরকারের কাছে ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি থাকেন তার কাছে তুলে ধরবেন। তো এই জন্যই হচ্ছে 1954 সালে যে দলগুলো গঠন করা হয়েছিল, এই দলের পরে আমরা দেখা যায় যে এটার ফলে এটা রাজনৈতিক দল গঠন, বিভিন্ন রাজনৈতিক দল আরো গঠিত হয়ে গিয়েছিল, যেটা হচ্ছে রাজনৈতিক মানে হচ্ছে কি হয়, একটা সচেতনতা তৈরি হয়ে গিয়েছিল। 3 নম্বর যদি গুরুত্বের কথা বলি, সেটা হচ্ছে পরবর্তীতে এখানে যদিও হচ্ছে 1954 সালে যে নির্বাচনটা গঠিত হয়েছিল সেটা মানে স্থায়ী না হলেও, যে পূর্ব বাংলার যে সাহিত্য শাসন এবং হচ্ছে তাদের যে আঞ্চলিক সাহিত্য শাসনের যে জনগণের পূর্ণ আঞ্চলিক সাহিত্য শাসনের যেটা দাবিটা কিন্তু জোরদার করা হয়েছে। অর্থাৎ হচ্ছে যেহেতু এখানে যুক্তরাষ্ট্রের পদ্ধতিতে সরকার গঠন করার কথা বলা হয়, তোমরা হচ্ছে যদি পৌরনীতি বা হচ্ছে পড়ে থাকো তাহলে এই জিনিসটা বুঝতে পারবে। এখানে যে পূর্ব সাহিত্য শাসন, কারণ এখানে কিন্তু প্রদেশ হিসেবে এটা, যে আমরা যে পূর্ব বাংলার কথা বলছি বা পূর্ব পাকিস্তানের কথা বলছি, এটা কিন্তু পাকিস্তান অধীনে একটা প্রদেশ ছিল। মানে এখানে পাকিস্তানে যেমন বিভিন্ন প্রদেশ থাকে, যেমন সিন্ধু, বেলুচিস্তান, এই সকল প্রদেশের মতো কিন্তু এখানে হচ্ছে পূর্ব বাংলাটাও কিন্তু ওদের একটা অধীনে একটা প্রদেশ ছিল। আর তাই 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনের পরে কিন্তু তারা কি করে, তারা চাচ্ছিল যে এখানকার পূর্ণ স্বায়ত্ত শাসন দাবি করেছিল, অর্থাৎ কেন্দ্রীয় সরকার একজন থাকবেন এবং আঞ্চলিক সরকার একজন থাকবেন, যার অধীনে কি করবেন, এই যে অঞ্চলটা আছে সেই অঞ্চলে মানে স্বাধীনভাবে ওখানে তারা তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করবেন। আর সেটা সম্ভব হয়েছিল, সেটা ফুটে উঠেছিল হচ্ছে 1954 সালের এই যুক্তফ্রন্ট নির্বাচনের মধ্য দিয়ে। তারপর যেটা হচ্ছে মানে ভাষা আন্দোলনের মাধ্যমে যে বাংলার যে রাষ্ট্রীয় বা স্বীকৃতি মর্যাদা, সেটা কিন্তু যে দাবি উত্থাপিত হয়েছিল, সেই দাবিটা কিন্তু হচ্ছে যুক্তফ্রন্ট নির্বাচনের মাধ্যমে সে দাবি কি হয়, সেটা হচ্ছে মানুষ সেই দাবিটা আরো শক্তিশালী রূপে সেটা ফুটে ওঠে। কারণ আমরা 1956 সালে যখন হচ্ছে যে জিনিসটা দেখবো যে ভারতের যে সংবিধান, মানে সেই সংবিধানে কিন্তু হচ্ছে 1952 সালে ভাষা আন্দোলনটাকে কিন্তু বাংলা ভাষাটাকে কি করা হয়, সেই বাংলা ভাষাটাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছিল। আর সেটার ক্ষেত্রে হচ্ছে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারপর যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে পূর্ব বাংলার যে রাজনীতিতে, কারণ যে বিভিন্ন যারা রাজনীতিবিদ ছিল, এই যে রাজনীতিতে যে মুসলিম লীগের যে একটা প্রাধান্য, সেই প্রাধান্যটা অনেকটাই হ্রাস পেয়েছিল। কারণ এই তোমাদের এই আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা একটা কথা বলেছিলাম যে তখন টাঙ্গাইলে একটা উপনির্বাচন হয়েছিল 1953 সালের আগে। তো সেই উপনির্বাচন দেখা যায় হচ্ছে এখানকার যে প্রার্থী, যে সেই প্রার্থীর কাছে কিন্তু মুসলিম লীগের প্রার্থী চরমভাবে হচ্ছে পরাজিত হয়েছিল। এর ফলে এই যে পূর্ব বাংলায় তাদের কিন্তু প্রাধান্যটা অনেকটাই হচ্ছে কি হয়েছিল, হ্রাস পেয়েছিল। এর ফলে দেখা যায় এর ফলে নতুন কিন্তু দল হিসেবে নিয়ে উঠে আওয়ামী লীগ দলের উত্থান হয়ে ওঠে, এবং আওয়ামী লীগ দলের যে পরবর্তী যে নেত্রী, যে মানে নেতা হিসেবে যিনি মানে নেতৃত্ব গ্রহণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেছেন, তার হাত ধরে কিন্তু আস্তে আস্তে যে জিনিসটা হয়েছিল, যে এই আওয়ামী লীগটা কিন্তু একটা শক্তিশালী রূপ লাভ করেছিল। এর ফলে এই দলটাই কিন্তু পরবর্তীতে হচ্ছে আমাদের যে স্বাধীনতা, আমরা যেটা বলি 1971 সালে যে আমরা যে স্বাধীনতা সংগ্রাম করেছি, সেই স্বাধীনতা সংগ্রামে এই যে আওয়ামী লীগ দলটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর সেটা কিন্তু সম্ভব হয়েছে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনের মাধ্যমে, কারণ মুসলিম লীগের প্রাধান্য হ্রাস, পরদিকে হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে, স্বতন্ত্র রাজনৈতিক দল হিসেবে তাদের কিন্তু উত্থান হয়ে গিয়েছিল। এবং হচ্ছে পরবর্তীতে আরো যে জিনিসগুলা বলবো, সেখানে হচ্ছে এখানে যে জিনিসগুলা হয়েছিল, যে রাজনীতিতে হচ্ছে জনগণের অনেকটা হচ্ছে হয়,
যে তারাও কি করে, তাদেরও আগে যে রাজনীতিটা ছিল এলিট শ্রেণী বা অভিজাত শ্রেণীর কিন্তু ছিল, কিন্তু এই যে যুক্তফ্রন্টের ফলে যে জিনিসটা হয়েছিল এটা কিন্তু অনেকটাই হচ্ছে মানে অভিজাত শ্রেণী থেকে আস্তে আস্তে সাধারণ শ্রেণীর মাঝে অনেকটা রাজনীতির প্রভাবটা দেখা যায়। কারণ সাধারণ শ্রেণীটাও হচ্ছে এই রাজনীতির অংশগ্রহণ করে ছিল। ফলে এখানে মধ্যবিত্ত শ্রেণী এবং তরুণ মানে হচ্ছে তরুণদের একটা প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়েছিল। কারণ এই যে আমি তরুণ যার কথা বললাম, যার হাত ধরে হচ্ছে আজকে আমরা আমার স্বাধীন বাংলাদেশ পেয়েছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন কিন্তু তিনি মাত্র উদীয়মান তরুণ নেতা ছিলেন। কারণ এই যে তাদের মতো কিছু নেতৃবৃন্দ কি হয়ে আসে, বের হয়ে আসে এবং তারা কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ করে এবং জনগণের, বাঙালির জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দাবি দেওয়া কিন্তু তারা তুলে ধরেছিল। তো এর ফলে দেখা যায় যে এলিট যে শ্রেণীটা ছিল সেই শ্রেণীটা বা ভূস্বামী যারা ছিল তাদের অবসান হয়ে এই তরুণ শ্রেণী এবং হচ্ছে মধ্যবিত্ত একটা শ্রেণীর রাজনীতিতে অংশগ্রহণের একটা সুযোগ তৈরি হয়েছিল সেই 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের মধ্য দিয়ে। তারপরে যেটা বলবো যে এখানে হচ্ছে যারা শোষিত যারা ছিল, আমরা যারা পূর্ব বাংলার যে শোষিত জনগণ ছিল সেই শোষিত জনগণের হচ্ছে বিপুল আশা সঞ্চয় করেছিল নির্বাচন। কারণ তারা কিন্তু আস্তে আস্তে কি করেছিল, তারা তারা বুঝতে পেরে তাদের মধ্যে একটা আশা সঞ্চয় হয়েছিল। কারণ তারা আর কিন্তু ভয়, তাদের মধ্যে ভয়টা যে কাজ করছে, প্রতিবাদ করলে কি হতে হবে, নির্যাতন সহ্য করতে হবে, তারপরে হচ্ছে সেই ভয়টা কিন্তু অনেকটা তাদের মধ্যে থেকে কেটে গিয়েছিল। কারণ তার ফলে যেটা দেখা যায় মানে এর ফলে কিন্তু মানুষের আস্তে আস্তে আরো সচেতনতা বৃদ্ধি পায়। কারণ আমরা পরবর্তী যে সকল আন্দোলনগুলো দেখি, মানে স্বাধীনতার পথে যে সকল আন্দোলনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এই সকল আন্দোলনে কিন্তু এই যে নির্বাচনটা সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কারণ এর ফলে কিন্তু আমরা ৬২ শিক্ষা আন্দোলনটা দেখবো, যেখানে হচ্ছে মানে সাধারণ ছাত্র সমাজ তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে তুলে ধরেছিল। পর ৬৬ যেটা ৬ দফা, যেটাকে বাঙালি ম্যাগনা কার্টা হিসেবে বলা হয়ে থাকে এবং যেটাকেই হচ্ছে বাঙালির অধিকার আদায়ের মুক্তি সনদ বলা হয়ে থাকে। এই যে অধিকারগুলো এবং ৬৯-এর যে গণ অভ্যুত্থানগুলো এবং সর্বশেষ ১৯৭১ সালে যে আমরা স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ পেয়েছি, যে আজকে আমাদের ডিসেম্বর মাস বিজয়ের মাস, ১৬ ডিসেম্বর আমরা বিজয় মাস হিসেবে উদযাপন করি। এই যে আস্তে আস্তে যে বিজয়ের আশা, বিজয়ের তারপ্রাপ্তি আসা এবং স্বাধীন বাংলাদেশ হিসেবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে হচ্ছে পরিচিত করা, এই সকল ক্ষেত্রে কিন্তু এই যে নির্বাচন এগুলা কিন্তু প্রত্যক্ষ ভূমিকা পালন করেছিল। কারণ এগুলো মানুষের আশা সঞ্চয় করেছিল, মানুষের মাঝে শক্তি সঞ্চয় করেছিল। এর ফলে বাঙালির জনগণ তাদের কি করেছিল, মানে সর্বশেষ যে অধিকার আদায়ের যে দাবিটা, সেটা স্বাধীন বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশটা কিন্তু তারা প্রতিষ্ঠিত করতে পেরেছিল। ফলে দেখা যায় পরবর্তীকালে এই যে নির্বাচনটা সেটা কিন্তু ভূপ্রকৃতির উপর মানে হচ্ছে পরবর্তী গতি প্রকৃতির উপর অনেকটাই হচ্ছে প্রভাব ফেলেছিল। তো এই গেল হচ্ছে আমাদের 1954 সালে যুক্তফ্রন্ট এবং যুক্তফ্রন্ট নির্বাচনের গুরুত্ব এবং তাৎপর্য। এবং পরবর্তীতে যদিও এখানে মানে হচ্ছে মন্ত্রিসভা গঠন, যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল, যেটা বলবো যে পরবর্তীতে যুক্তফ্রন্ট যে মন্ত্রিসভা, কারণ মন্ত্রিসভা গঠিত না হলে মানে সরকার গঠিত না হলে সেই সরকার কি করতে পারবে না, সরকার স্বীকৃতি না পেলে কিন্তু সেই সরকারের গ্রহণযোগ্যতা হারাবে। তো এভাবে দেখা যায় যে যদি 25শে মার্চ দেখা যায় তখন পূর্ব বাংলার যে গভর্নর ছিলেন খালিকুজ্জামান চৌধুরী, তিনি হচ্ছেন যুক্তফ্রন্টের যে সংসদীয় দলের নেতা শেরে বাংলা ফজলুল হককে কি করেছেন সরকার গঠনের কথা আহ্বান জানান। তিনি হচ্ছেন 4 এপ্রিল সরকার গঠন করেন। কিন্তু হচ্ছে দেখা গিয়েছিল যে এখানে বিভিন্ন হচ্ছে এ সময় বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা, তারপর 21 ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন এবং শহীদ দিবস হিসেবে পালন। তাছাড়া হচ্ছে যে বর্তমান যেটা হাউস, সেটা বাংলা মানে একাডেমিক অনুমোদন করা হয়। তো ওই সময় আসলে বিভিন্ন গঠন করা হয়ে গেছিল এবং হচ্ছে তারা বিভিন্ন দাবি দেওয়া যেগুলো ইশতেহার করেছে সেগুলো অনেকটাই পূরণ করেছিল। কিন্তু আসলে অনেকটা কারণেই হচ্ছে এই যুক্তফ্রন্ট সরকার টিকে থাকেনি, যেটার কারণে হচ্ছে এই যুক্তফ্রন্ট সরকারকে কি করতে হয়েছিল, যেটার কারণে সেটা হচ্ছে 1954 সালে 30শে মে যুক্তফ্রন্ট সরকার হচ্ছে বাতিল ঘোষণা করা হয়েছিল। যদিও বাতিল হয়ে যায়, কিন্তু তার ফলে এই যে যুক্তফ্রন্ট নির্বাচন 54 সালে প্রাদেশিক নির্বাচন, সেটা হচ্ছে অনেকটাই বাংলাদেশের রাজনীতিতে, পূর্ব বাংলার রাজনীতিতে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এভাবেই মানে হচ্ছে জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার জন্য পূরণ করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এটা ছিল আসলে হচ্ছে
অন্যতম হচ্ছে গুরুত্বপূর্ণ একটা দিক ছিল স্বাধীনতা আন্দোলনের প্রথম ধাপ হিসাবে এই জনশক্তি যুক্তফ্রন্ট নির্বাচন। তো আগামী ক্লাসে তোমাদের সাথে হচ্ছে যে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের যে রাজনীতিক, প্রশাসনিক, অর্থনৈতিক, সামরিক যে সকল বৈষম্যগুলো আছে সেই বৈষম্যগুলো তুলে ধরার চেষ্টা করব। তোমরা সবাই হচ্ছে নিয়মিত হচ্ছে চর্চা করবে, পড়াশোনার সাথে থাকবে। সবাইকে অনেক অনেক হচ্ছে ধন্যবাদ। আবারও হচ্ছে যে তোমরা বাংলাদেশের ইতিহাস পড়াচ্ছে এবং যেটা পাকিস্তানের আমলে আমাদের ইতিহাসটা কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করছি। আবারও হচ্ছে আমাদের সেই ডিসেম্বরে তোমাদের সবাইকে বিজয় শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।